শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে থাকছে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারি কর্মচারী, বড় সুখবর, মিলছে 12% ডিএ, বাকি ডিএ ডিসেম্বরের মধ্যে 3টি পর্যায়ে পাবেন হাতে। রেড রোডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচে দেশীয় প্রযুক্তিতে 3 যুদ্ধজাহাজের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে লাগাতে হবে স্মার্ট মিটার, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রাজ্য সরকারি কর্মচারীদের। 81 ফুট উঁচু শ্রীরামের মূর্তি তৈরিতে বাধা মুসলিম সংগঠনের। অবশেষে উত্তাল বাংলাদেশ, জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ। পশ্চিমবঙ্গকে প্রতিশ্রুতি মতো 40,000 কোটি টাকা দিলেন নরেন্দ্র মোদী, আরও 60,000 কোটি টাকা করবেন প্রদান। শুভেন্দুকে বাংলায় লেখা চিঠিতে উল্লেখ নরেন্দ্র মোদীর। বিনা টিকিটে ট্রেনে উঠলেই এবার পড়বেন ধরা, নতুন আইন হলো জারি। একাধিক জরিমানা বেড়ে হচ্ছে দ্বিগুণ, আজ থেকেই নিয়ম জারি। দেশের কোটি কোটি মানুষের, কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠালেন নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলার 54 কোটি মানুষের জন্যও সুখবর। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির ডান হাত ফলতার পুষ্পা, জাহাঙ্গীরের স্ত্রী, হলেন গ্রেপ্তার। পক্ষে দাঁড়াচ্ছে না কোনো আইনজীবী, পুলিশ হেফাজতে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা। দীর্ঘদিন লুকিয়েছিল নিউ টাউনে, রাতের অন্ধকারে বসিরহাট থেকে নিয়ে আসা হলো জলপাইগুড়ির হোল্ডিং হাউসে। 55 জন বাংলাদেশি আটক, পুশব্যাক করে এবার পাঠানো হবে বাংলাদেশ। কেমন থাকবে আবহাওয়া? লাল সতর্কবার্তা জারি, বিভিন্ন জেলায় চরম বৃষ্টিপাত। জানাবো আবহাওয়া রিপোর্ট সরাসরি। অপরদিকে মমতা ব্যানার্জি তৃণমূলের 440 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। চরম বিপাকে মমতা ব্যানার্জির শিবির। বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করবেন যদি এসে থাকেন নতুন, লাইক শেয়ার করে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সোমবারের বাজেটে আসতে চলেছে বিরাট বড় সুখবর। বিধানসভায় সোমবার রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বহু প্রতীক্ষিত বাজেটেই সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে 12% মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা হতে চলেছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ডিএ খরা কাটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে স্পষ্ট করে দিয়েছেন যে 2027 সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যের 7ম বেতন কমিশন চালু করে দেওয়া হবে। তবে তার আগে ওই বিপুল বকেয়া ডিএর জট কাটাতেই এখন সরকারের প্রধান লক্ষ্য। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীরা ডিএর ক্ষেত্রে 42% পিছিয়ে রয়েছেন। তবে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীরাও বোঝেন যে একেবারে পুরো বকেয়া মেটানো সম্ভব নয়। তাই ওয়াকিবহাল মহলের ধারণা, জানা যাচ্ছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবারের বাজেটে 12% ডিএ ঘোষণা করতে চলেছেন। আর বাকি থাকা 30 থেকে 32% বকেয়া ডিএ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কয়েকটি কিস্তিতে ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে জানা যায়। পরিসংখ্যান বলছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত ডিএ বাবদ রাজ্যের মোট বকেয়ার পরিমাণ ছিল 41,777 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময়ে মাত্র 6,400 কোটি টাকা মেটানো সম্ভব হয়েছে, অর্থাৎ এখনও বাকি প্রায় 35,377 কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, কর্মচারীদের এই বিশাল পরিমাণ প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য নবান্নের অন্তরে 40,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করবার বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। চরম বিপাকে মমতার শিবির। বিধানসভা নির্বাচন 2026-এর ভরাডুবি রেশ কাটতে না কাটতেই চরম আর্থিক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, তৃণমূলের 3টি প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। এই অ্যাকাউন্টগুলিতে গচ্ছিত রয়েছে প্রায় 440 কোটি টাকার অধিক। নতুন নির্দেশের ফলে আপাতত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা, বাইরে লেনদেন করা সম্ভব হচ্ছে না। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের অভিযোগ, তৃণমূলের ওই বিপুল অর্থ অবৈধ কার্যকলাপ, ঘুষ, সরকারি তহবিলের অপব্যবহার, বিভিন্ন কেলেঙ্কারি থেকে অর্জিত। তাদের দাবি, প্রভাব খাটিয়ে অসৎ উপায়ে জুলুমবাজির মাধ্যমে তোলাবাজির টাকা ওই অ্যাকাউন্টগুলিতে জমা করা হয়েছে। এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের দাবি তুলেছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। আজ রেড রোডে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিত্য জীবনের কর্মব্যস্ততা, মানসিক চাপের থেকে মুক্তি পাওয়ার একমাত্র চাবিকাঠি যোগাভ্যাস। আজকে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক 12তম যোগ দিবস।
গত দুদিনের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আজ সকালে যোগ দিবসে রেড রোডের যোগাভ্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ একাধিক যোগাসন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এছাড়াও প্রধানমন্ত্রী জানিয়েছেন এইবার প্রথমবার পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হলো। যোগ শুধুমাত্র অল্প বয়সীদের জন্য নয়, সমস্ত বয়সীদের জন্য। যোগ ব্যায়াম বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র একদিন নয়, সারা বছর যোগাভ্যাস করবার জন্য মানুষের কাছে আজকে আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, নিয়মিত যোগাভ্যাস করলে বার্ধক্যেও সুস্থ থাকা যায়। বয়স মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয়, কিন্তু যোগ সেই কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মনীষীদের প্রসঙ্গ টেনে যোগাভ্যাসে তাদের ভূমিকা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসে 3 যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেগুলি হলো আইএনএস সোনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধক। 3 রণতরী উদ্বোধনে আজকে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের রেড রোডে যোগাভ্যাসের কর্মসূচি সেরে গার্ডেন রিচে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে ওই 3টি যুদ্ধজাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে আজকে তুলে দেওয়া হলো। যদিও মার্চে ওই 3টি যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, শুধু আনুষ্ঠানিকভাবে ওই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে ওই 3 রণতরী তুলে দিলেন নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে আইএনএস দুনাগিরি হচ্ছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা রেডারকে ফাঁকি দিয়ে শত্রুর উপর নিখুঁত আঘাত হানতে পারে। আইএনএস সংশোধক হল সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার সার্ভে ভেসেল বা লার্জ সার্ভে জাহাজ। আইএনএস অগ্র হল সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ, যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবো জাহাজ নিমেষেই ধ্বংস করে দিতে পারে। প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীর বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার বসানো, তার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত সরকারি বিভাগ প্রশাসনিক প্রধানকে নির্দেশ দিয়েছে যাতে রাজ্য সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন, সরকারি অনুদান, বেতনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের আবাসে বিদ্যুৎ ব্যবহারের জন্য স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধে এবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল কোঅর্ডিনেশন কমিটি। রাজ্য স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার গড়ালো আদালতে। সিপিএম সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। 23 জুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার শুনানির দিকে এখন তাকিয়ে রয়েছে সমস্ত পক্ষ। স্মার্ট মিটার নিয়ে রাজ্য সরকারের নীতি বা মিটার বসানোর প্রক্রিয়ায় আদালত কোনো হস্তক্ষেপ করে কিনা, কিংবা বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিতে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় কিনা, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এ প্রসঙ্গে কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানিয়েছেন এদিন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি ওই স্মার্ট মিটার বসানোর চরম বিরোধিতা করেছিলেন, কিন্তু এক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি নির্দেশিকা জারি করে বাধ্যতামূলকভাবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে কর্মচারীদের মধ্যে। তারা আরও জানাচ্ছেন, আমরা মনে করি জোর করে শিক্ষক, সরকারি কর্মচারীদের ওপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া উচিত নয়। স্মার্ট মিটার যদি সত্যিই ভালো হতো তাহলে মানুষ এমনিতেই সেটা গ্রহণ করত। এর ভালো দিকের চেয়ে খারাপ দিক রয়েছে বেশি, তাই আমরা চাপিয়ে দেওয়া পছন্দ করছি না। 81 ফুট উঁচু শ্রীরামের মূর্তি স্থাপনে বাধা ইসলাম সংগঠনগুলির। ঢাকা জুড়ে অস্থিরতা, জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ। নির্মীয়মান বিশাল শ্রীরামের মূর্তির কাজ বন্ধ করে দেওয়া, রামের ছবি অবমাননার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। জয় শ্রীরাম স্লোগান তুলে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বে হাজার হাজার মানুষ মশাল মিছিলে অংশ নিলেন। বাংলাদেশের রংপুরের কাছে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে 81 ফুট উঁচু একটি শ্রীরামের মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু ইসলামিক সংগঠনগুলির ব্যাপক হুমকির জেরে ওই কাজ বন্ধ হয়ে যায়। 22 কোটি টাকা ব্যয়ে একটি মন্দির কমপ্লেক্সের অংশ হিসেবে ওই মূর্তিটি তৈরি হচ্ছিল এবং এর 80% কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরে ওই মাসের শুরুতে একটি প্রতিবাদ মিছিলের সময় বিক্ষোভকারীরা শ্রীরামের ছবির উপর জুতো রেখে অপমান করে বলে অভিযোগ। এই ঘটনার জেরেই এখন এই বিশাল বিক্ষোভ শুরু হয়েছে ঢাকায়। এই ঘটনায় পুলিশ মামলা রুজু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হিন্দু সংগঠনগুলির অভিযোগ,
তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এই বিষয়ে নিষ্ক্রিয়। দোষীদের গ্রেপ্তার করবার জন্য সরকারকে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে তারা। হিন্দু মহাজোট হুঁশিয়ারি দিয়েছে, যদি মূর্তির কাজ আবার শুরু করার অনুমতি না দেওয়া হয় তবে বাংলাদেশের সমস্ত জেলায় রাম মন্দির তৈরি করা হবে। শনিবার তারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেবে। পূজা উদযাপন জাতীয় কমিটিও দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে। মর্মান্তিক দুর্ঘটনা, মন্দির ভেঙে মর্মান্তিক মৃত্যু 5 জনের, ধ্বংসস্তূপে চাপা এখনও বহু। শনিবার দুপুরে মহারাষ্ট্রের পারভানি জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জেলার জসওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান সভাকক্ষের একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতেই অন্তত 5 জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হলো। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বহু মানুষ। জানা যাচ্ছে শনিবার দুপুরে 3টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সপ্তাহান্ত বলে সকাল থেকে হনুমান মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় উপচে পড়েছিল। ঠিক সেই সময় সভাকক্ষের ছাদের একটি অংশ দুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একই সঙ্গে মন্দিরের একটি পিলারও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুণ্যার্থীদের ওপর। ঘটনার আকস্মিকতায় চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। জানা গিয়েছে ধ্বংসস্তূপের নিচে প্রায় 30 থেকে 40 জন পুণ্যার্থী আটকে পড়েছেন। 8 থেকে 10 জন মারাত্মকভাবে জখম হয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ট্রেন যাত্রীদের জন্য নতুন নিয়ম অবশ্যই জানতে হবে আপনাকে। রেলের তরফে জানানো হলো, যাত্রীরা যাতে আরও সুরক্ষিতভাবে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন তাই কঠোর পদক্ষেপ। এবার থেকে টিকিট না কেটে ট্রেনে উঠলেই গুনতে হবে আপনাকে দ্বিগুণ জরিমানা। আগে টিকিট না কেটে ট্রেনে উঠে ধরা পড়লে দিতে হতো 250 টাকা জরিমানা, এখন তার জন্য দিতে হবে আপনাকে 500 টাকা জরিমানা। 2026 সালের জনবিশ্বাস আইনে আরও অনেক ক্ষেত্রেই জরিমানা বৃদ্ধি করল ভারতীয় রেল। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করবার পরে গোটা দেশেই শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম। ট্রেনের টিকিট না কেটে ট্রেনে উঠলে এবার থেকে আপনাকে জরিমানা দিতে হবে 500 টাকা, আগে দিতে হতো 250 টাকা। রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী অন্য কারো টিকিটে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে, সঙ্গে অন্তত 500 টাকার অতিরিক্ত জরিমানা করা হবে। অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করলে বা ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা করা হবে। মত্ত অবস্থায় ট্রেনে উঠলে, ঝামেলা করলে, থুতু ফেললে, বাজে কথা বললে 1000 টাকা জরিমানা করবে এবার থেকে রেল। একই অপরাধ আবার করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা, কারাদণ্ড পর্যন্ত হতে পারে নতুন আইনে। এবার থেকে ট্রেনের ভেতর বা স্টেশনে ধূমপান করলে 2000 টাকা জরিমানা করা হবে। মহিলা সংরক্ষিত কামরায় বা সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী প্রবেশ করে ধরা পড়লে দিতে হবে 2500 টাকা জরিমানা। আপত্তিকর বা বিপজ্জনক কোনো জিনিস নিয়ে ট্রেন সফর করলে ন্যূনতম 10,000 টাকা জরিমানা করা হবে। রেলের আইন ভাঙলে প্রথমবার 2000 টাকা জরিমানা করা হবে, আবার একই দোষ করলে করা হবে 5000 টাকা জরিমানা। পশ্চিম বাংলার মাটি থেকে দেশের কোটি কোটি কৃষক ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 10 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা ক্রেডিট করে দিলেন নরেন্দ্র মোদী, যার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 54 লক্ষ কৃষক রয়েছেন। পশ্চিমবঙ্গের 54 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শনিবার পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির 2000 টাকা পাঠালেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গকে 40,000 কোটি টাকা দেওয়া হলো, আরও 60,000 কোটি টাকা দেওয়া হবে। শুভেন্দু অধিকারীকে বাংলায় লেখা চিঠিতে উল্লেখ করলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী লিখেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করবে যথাসাধ্য। জল জীবন মিশন পরিকাঠামো সম্পর্কিত কাজসহ অতীতের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে ত্বরান্বিত করতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারকে প্রায় 40,000 কোটি টাকা দিল মোদী সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রেলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 15,000 কোটি টাকা বরাদ্দ করল এবং 60,000 কোটি টাকা বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। বিধানসভা ভোটের প্রচারের সময় রাজ্যে এসে নরেন্দ্র মোদী নিজে কথা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হলে ডাবল ইঞ্জিন সরকার রাজ্যকে সমস্ত রকম সাহায্য করবে। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি রাজ্যের জন্য তার সরকার এখনও পর্যন্ত কত বরাদ্দ দিয়েছে, আগামীতে সেই বরাদ্দের পরিমাণ কত হতে পারে সেই নিয়ে শুভেন্দুকে লেখা চিঠিতে বিস্তারিত জানিয়েছেন নরেন্দ্র মোদী। মমতার ভাইপো অভিষেক ব্যানার্জির একসময়ের ডান হাত ফলতা ত্রাস পুষ্পা, তার স্ত্রীও এবার হয়েছেন গ্রেপ্তার। পক্ষে দাঁড়ালো না কোনো আইনজীবী। পুলিশ হেফাজতে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা।
পুলিশের ওপর হামলার ঘটনায় স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি পুলিশ হেফাজতে। শনিবার তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আদালতে তুললে তার পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী রাজি হননি এদিন। আদালতে ধৃত রেজিনাকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার আদালতে হাজির করা হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানকেও। তাকে আপাতত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুষ্পার স্ত্রী রেজিনা শনিবার ধরা পড়তে ডায়মন্ড হারবার এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জাহাঙ্গীরের স্ত্রীকে দক্ষিণ 24 পরগনার উস্তি এবং বিষ্ণুপুর থানার সীমানা লাগোয়া জুলপিয়া থেকে শনিবার গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইন ছাড়াও বেআইনি জমায়েত, পুলিশ কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ছক করে জাহাঙ্গীরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশের গাড়ির ওপর আক্রমণ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি ফলতার সতল কলসায় বেআইনি জমায়েত করে স্বামীকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন লুকিয়ে ছিলেন নিউ টাউনে। রাতের অন্ধকারে বসিরহাট থেকে জলপাইগুড়িতে বাস বোঝাই করে আনা হলো 55 জন বাংলাদেশিকে। এবার পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হবে নিজের দেশ বাংলাদেশে। বেআইনিভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলায় বসবাসকারী একদল বাংলাদেশি নাগরিককে কড়া পুলিশি পাহারায় নিয়ে আসা হলো জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বসিরহাট থেকে বাস বোঝাই করে ওই মানুষগুলিকে শুক্রবার গভীর রাতে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে। ওই দলে শিশু, মহিলা সহ মোট 24 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। জলপাইগুড়ি রাজবাড়িপাড়া আরটিসি সেন্টারে 24 জন, রাজগঞ্জের ফাটাপুকুরের হোল্ডিং সেন্টারে 31 জন, মোট 55 জন বাংলাদেশিকে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাত 11টা নাগাদ প্রথমে তাদের জলপাইগুড়ির মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর কোতোয়ালি থানায় প্রয়োজনীয় ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ করে তাদের জলপাইগুড়ির সদর ব্লকের রাজবাড়িপাড়া আরটিসি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মনে করা হচ্ছে, এবার রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ সুযোগ বুঝে তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে নিজের দেশে। প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, লাল সতর্কবার্তা জারি। দক্ষিণবঙ্গের এলাকাগুলির আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জেনে নেব। আজ রবিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবারের মুষলধারে বর্ষণের পর শনিবার তেমন বৃষ্টি হয়নি শহর কলকাতায়, তবে গরমে কিছুটা মিলেছে স্বস্তি। আগের চেয়ে তাপমাত্রা ছিল কম। রবিবার ফের বৃষ্টি হতে পারে কলকাতায়। আপাতত কলকাতা বা আশেপাশের কোথাও ভারী বর্ষণের তেমন পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে দুর্যোগ চলতে পারে 4টি জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রবিবার আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ কয়েকটি জায়গায়। ওই 4 জেলায় কমলা সতর্কবার্তা জারি থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই আপাতত বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে কলকাতায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আগামী বুধ এবং বৃহস্পতিবারও কলকাতায় ঝড় বৃষ্টি হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। আজ রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা আজকে জারি থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এই খামখেয়ালিপনা সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সারা সপ্তাহ ধরেই চলবে বলে জানা যাচ্ছে।